মহারাষ্ট্রের পুনের ঘটনা ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে এই পুরো ঘটনা জানার পর আলোড়ন পড়ে গিয়েছে। কি ঘটনা? মহিলা চিকিৎসক আত্মঘাতী হন কেন? 5 মাস ধরে অত্যাচার করেছে, ধর্ষণ করা হয়েছে। কে করেছে? ইন্সপেক্টর। একেবারে, এবং এরপরেই একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। মহারাষ্ট্রের সাতারায় তরুণী চিকিৎসকের আত্মহত্যায় নয়া তথ্য মিলেছে। তরুণীর হাতের তালুতে লেখা রয়েছে সুইসাইড নোট এবং সেখানে দুজনের নাম রয়েছে। হাতের তালুতে লেখার পাশাপাশি মিলেছে কাগজে লেখা নোট। আত্মহত্যার চিঠিতে নাম রয়েছে বাড়ির মালিক প্রশান্ত ব্যাংকারের। সুইসাইড নোটে নাম রয়েছে সাব ইন্সপেক্টর গোপাল বদনের। দুজনের কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্ত পুলিশ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশ অফিসার নির্যাতিতার আত্মীয় বলে জানা যাচ্ছে। দুজনেই মহারাষ্ট্রের বীর জেলার বাসিন্দা এমনটাই জানা গিয়েছে। নির্যাতিতা তরুণী চিকিৎসককে চাপ দিতে ওই পুলিশ অফিসার আসামিদের ভুয়ো ফিটনেস সার্টিফিকেট তৈরির চাপ দিত গোপাল। না মানায় তরুণীর ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন চলত। অর্থাৎ একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এরই সঙ্গে কিন্তু শাহানা আরো একটা আপডেট যোগ হয়েছে। এক সাংসদের নামও কিন্তু জানা যাচ্ছে এবং ওই সাংসদ, তুমি যে কথা বললে যে ভুয়ো মেডিকেল রিপোর্ট, সেই রিপোর্ট তৈরি, ভুয়ো মেডিকেল রিপোর্ট তৈরি, তাতেও কিন্তু সে চাপ দিত বলে কিন্তু জানা গিয়েছে। সুইসাইড নোটে সাংসদের বিরুদ্ধে পরোক্ষে হুমকির অভিযোগ রয়েছে। অর্থাৎ একাধিক বিষয় উঠে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে। এবং এর পাশাপাশি আরো একটি বিষয়ের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ আজ নবান্নে রয়েছে জরুরি বৈঠক। সরকারি হাসপাতালগুলির যে নিরাপত্তা এবং সুরক্ষা, সেই ব্যবস্থা নিয়ে আজ নবান্নে বৈঠক। মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠকে ডাক দিয়েছেন মুখ্য সচিব। রাজ্যের সমস্ত হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা। আর এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল। আমি খালিদের কাছেই যাব। খালিদ, রাজ্যের যে হাসপাতালগুলো রয়েছে তার নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়ে এই জরুরি বৈঠক, ঠিক কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? খালিদ। একেবারে দেখো, আরজি করের ঘটনার পরে কিন্তু নড়ে চড়ে বসেছিল রাজ্য প্রশাসন এবং একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল বিভিন্ন সরকারি হাসপাতালে নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে। কিন্তু তারপরে যেভাবে বিভিন্ন জায়গা ঘটনাটা ঘটছে সেটা কিন্তু নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণে এই বিশেষ করে উলুবেড়িয়া এবং তার পাশাপাশি এসএসকেএম, কলকাতার মতন জায়গা, একেবারে কলকাতার বুকে এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতাল, সেইখানে এই ধরনের ঘটনা নিয়ে কিন্তু চিন্তিত রাজ্য প্রশাসন। এবং তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু আজকে এই জরুরি বৈঠকে ডাক দেওয়া হয়েছে মুখ্য সচিব মনোজ পন্তর পক্ষ থেকে, যেখানে কলকাতার যে সমস্ত মেডিকেল হাসপাতাল, কলেজ ও হাসপাতাল রয়েছে তার অধ্যক্ষ, তার যারা সুপাররা রয়েছে তাদেরকে এই বৈঠকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া ভার্চুয়ালে রাজ্য জুড়ে সমস্ত যে সরকারি হাসপাতাল রয়েছে তাদের সমস্ত প্রিন্সিপাল এবং তার পাশাপাশি সুপ্রিনটেন্ডেন্টদের কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেহেতু এর মধ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতিও যুক্ত হয়, সেই কারণে সমস্ত রাজ্যের ডিএম, সমস্ত রাজ্যের এসপি এবং বিভিন্ন কমিশনারেটের যারা কমিশনাররা রয়েছে তাদেরকে কিন্তু এই বৈঠকে উল্লেখযোগ্যভাবে কিন্তু উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। এবং কলকাতার পুলিশ নগরপাল মনোজ ভার্মা কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকছেন। অর্থাৎ সামগ্রিক প্রশাসনিক যে ব্যবস্থাপনা রয়েছে তার মধ্যে দিয়ে এই সমস্ত সরকারি হাসপাতালে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, যেটা কাম্য নয়, সেই ধরনের ঘটনা যাতে রোধ করা যায় এবং তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় বিস্তারিত কিন্তু আজকে পর্যালোচনা বৈঠক থেকে কিন্তু উঠে আসবে। কিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এই ধরনের জরুরি বৈঠক, এবং সেখানে ঠিক কি কি বিষয়ে আলোচনা হয়, কি কি তথ্য, কি কি বিষয়ে উঠে আসে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ খালিদ। যেমন ইতিমধ্যেই তুলে ধরল, রাজ্যের হাসপাতালগুলি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখা হবে। আমরা পুনের খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখছিলাম, এ নিয়ে আমরা আলোচনাও করব। কিন্তু আলোচনায় ঢোকার আগে আমরা একটুখানি শুনিয়ে নেব এই ঘটনার নিন্দা করে প্রতিক্রিয়ায় কি বলেছেন সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়, শিক্ষাবিদ পবিত্র সরকার, চিকিৎসক অনিকেত মাহাতো। শোনাব। মহারাষ্ট্রে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে একটি মেয়ে তার মেধার জোরে, তার চিন্তাশীলতার জোরে, তার বুদ্ধির জোরে
যেখানেই পৌঁছুক না কেন আসলে সে একটা নারী শরীর কে সেইখানে কাবু করে ফেলা যায়। এই জায়গাটা আমাদের সমাজে যেহেতু অশিক্ষা এবং সেই সঙ্গে একটা অসম্ভব ক্ষমতার দম্ভ কাজ করছে প্রশাসনের মধ্যে, এই ভোট সর্বস্ব একটা গণতন্ত্র, যে গণতন্ত্রে যেন তেন প্রকারেণ ভোটে জিতে আসতে পারলেই তাকে সবাই সেলাম হুজুর বলে মেনে নিচ্ছে, সমস্তটা মিলিয়ে এই ঘটনাগুলো ঘটছে এবং এটা একটা আমি বলবো সমাজের অন্তিমকালে সিগন্যাল দিচ্ছে। সুস্থ মানসিকতা সম্পন্ন নাগরিক বলবো এটা অত্যন্ত ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনা, কিন্তু এই সামাজিক অপরাধগুলোর সাক্ষী আমরা সর্বস্ব হচ্ছি। তাহলে এমনি যারা নাগরিক তাদের একটাই প্রতিক্রিয়া হওয়ার কথা, আমারও যেরকম হওয়ার কথা, যে একটি ধিক্কার জানাই। এর জন্য সামাজিক মানুষ হিসেবে আমি লজ্জিত বোধ করি। কিন্তু যা প্রশ্নটা যেটা ওঠে যে রাষ্ট্র কি করছে, রাজ্য রাষ্ট্র প্রশাসন তারা কি করছে, তারা এই যে ঘটনা বেড়েই চলেছে, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। যদি আমাকে ক্ষমতা দখল করে রাখতে হয় তাহলে আমাকে দুষ্কৃতি রাজ কায়েম করতে হবে এবং আমাকে প্যারালালি প্রশাসনের জায়গাতেও কোনো না কোনো ভাবে একটা ক্ষমতার জায়গা, ক্ষমতার দখলের জায়গা যে কিছু হবে না। অভয়ার ন্যায় বিচারে তো অ্যারেস্ট হয়েছে, সন্দীপ ঘোষের কি শাস্তি হয়েছে, বাকি দুষ্কৃতি সঞ্জয় রায় ছাড়া তাদের কি সাজা হয়েছে? তাহলে একটা তো অভয়ার ন্যায় বিচারের জায়গা থেকে সমাজ মননে ক্লিয়ার মেসেজ দিতে পেরেছে রাজ্য সরকার এবং আমাদের গণতান্ত্রিক পরিকাঠামো তদন্তকারী সংস্থাদের হেল্প দ্বারা। এবং মানে বলতে একথা লজ্জা হলো, সম্মান রেখেই বলছি, মহামান্য সুপ্রিম কোর্ট অব্দি একটা জায়গা অব্দি, এই যে এখন দিনের আলোর মতন পরিষ্কার যেখানে যে শাস্তি হওয়া উচিত, কোথায় সুপ্রিম কোর্ট? ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি হয়েছিল সেফটি সিকিউরিটি দাবিতে, কোথায়? তাহলে সেই জায়গা আর দেখতে পাওয়া যাচ্ছে না করতে পারে, সুপ্রিম কোর্ট কিছু না করতে পারে, পুলিশ প্রশাসন করতে না পারে, তাহলে তো এই জিনিস ভবিতব্য। শাহানা, এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন সমাজকর্মী শাশ্বতী ঘোষ। শাশ্বতী দি, আপনি হয়তো শুনলেন বোলান্দি একটু আগেই তার প্রতিক্রিয়ায় বলছিলেন যে সমাজের কোথাও একটা শেষ দিক, অহংকারের মারাত্মক বহিঃপ্রকাশ, কোনো কিছু মানতে চাইছে না। পুনের ঘটনায় কি এই দিকগুলো প্রতিফলিত? দেখুন, আমার প্রথম কথা, পুনের ঘটনা নিয়ে আমার যেটা খারাপ লাগছে, একজন চিকিৎসক তিনি আত্মহত্যা করলেন। আত্মহত্যা করা ছাড়া কি, আত্মহত্যা করলে তো লড়াইটা এক জায়গায় শেষ হয়ে যায়, লড়াইটা চালানো যায় না। এখন তিনি যদি ওখান থেকে কোনোভাবে কি ওনার পক্ষে চাকরি ছেড়ে দিয়ে এসে অন্য কোথাও, চিকিৎসক যখন তার তো কাজ পাওয়ার অভাব থাকার কথা নয়, তার কি বাধ্যতা ছিল যাতে করে তিনি কাজ ছেড়ে অন্যত্র আসতে পারলেন না? আর আমার মনে হচ্ছে, দেখুন আমাদের এখানে যেরকম আরজি করের কথা মনে পড়ছে, 1982 সালে পুরুলিয়ায় হয়েছিল। বর্ণালী দত্ত নার্স একলা থাকেন এবং যেখানেও এই মেয়েটিও একটি প্রত্যন্ত গ্রামীণ উপকেন্দ্রের স্বাস্থ্যকেন্দ্রে ছিল এবং একলাই থাকতেন আবাসিক রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার হিসেবে, আবাসিক মেডিকেল অফিসার হিসেবে। ফলে তাদের যে নিরাপত্তা, এরপর তো কোনো মেয়ে আর গ্রামে যাওয়ার ক্ষেত্রে 3 বার করে ভাববে। আজকে তো যখন আপনার চিকিৎসক হওয়ার শর্ত হিসাবে দেওয়া হয় যে তাকে অন্তত 3 বছর গ্রামে কাজ করতে হবে, তাহলে গ্রামে যদি তার সেই যথেষ্ট নিরাপত্তার জায়গাটা না থাকে, তিনি কি করে কাজ করবেন গ্রামে? তার সেই কাজের জায়গাটাই নিরাপত্তা, এবং তারা কিন্তু প্রাণদানের কাজ করছেন। আমি যেটা বারবার বলছি, উলুবেড়িয়ার মেয়েটির সঙ্গে এখানে যাওয়া হয়েছে, উলুবেড়িয়ার চিকিৎসকের সঙ্গে, তাহলে কি গ্রামীণ হাসপাতালে কোনো মেয়ে আর যাবে না? গ্রামীণ হাসপাতালে মেয়েরা দেখাতে আসবে না? আমরা জানি যেখানে মেয়ে চিকিৎসক থাকেন, মেয়েরা অনেক স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেই চিকিৎসকদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন, নিজেদের কথাবার্তা অসুবিধার কথা বলতে পারেন, যেটা পুরুষ চিকিৎসকদের সামনে তারা বলতে পারেন না। তাহলে কি সেই সুরক্ষার জায়গাটা আমাদের প্রশাসন দিতে অপারগ? তার মানে কি তারা চান না যে মেয়েরা চিকিৎসা পাক, মেয়েরা চিকিৎসক হোক? সেই জায়গাটা যদি আন্তরিকভাবে চাওয়া হয়, তাহলে কিন্তু এই ঘটনার খুব ভালো করে তদন্ত দরকার। এবং এখানে যখন সাংসদ পর্যন্ত নাম রয়েছে এবং দেখা যাচ্ছে যে চাপগুলো কাজ করেছিল, আরজি করের ক্ষেত্রে আমরা জানি না যে এই মেয়েটি কোনো ষড়যন্ত্র ধরে ফেলেছিল বলে
তাকে হত্যা করে তার ধর্ষণ বলে সাজানো হয়েছিল কিনা ঘটনাটা। কিন্তু এখানেও তো এই মেয়েটি সরাসরি বলেছে যে তাকে দিয়ে মিথ্যা ফরেনসিক রিপোর্ট বা এই সমস্ত জাল রিপোর্ট তৈরি করানো হতো, বাধ্য করা হতো তাকে। আমার খালি কোথাও আশা করি তদন্তে বেরিয়ে আসবে এই মেয়েটির বাধ্যতার জায়গাটা কি ছিল, যাতে সে এখান থেকে কাজ ছেড়ে এসে অন্য কোথাও চলে যেতে পারেনি, বা তার কি আর কোনো কেউ ছিল না যার কাছে সে চলে যেতে পারে। কারণ চিকিৎসককে তো সত্যিকারের কাজের অভাব হওয়ার কথা নয়, তাহলে তাকে কেন আত্মহত্যার পথ বেছে নিতে হলো? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমি আশা করছি যে এই ব্যাপারটাকে একটা তার রাজ্যের কলঙ্ক হিসাবে নিয়ে চিকিৎসকের হত্যার ব্যাপারটা অনুসন্ধান করা হবে। কারণ আমাদের এখানে কিন্তু যেটা যে আরজি করের মতো একটা শহুরে হাসপাতালের মধ্যে 36 ঘন্টা বিশ্রামের 36 ঘন্টা কাজের পর বিশ্রাম নিচ্ছেন একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তখন তাকে এইভাবে আক্রান্ত হতে হচ্ছে। এখানে একটি গ্রামীণ হাসপাতালে আবার একমাত্র মহিলা চিকিৎসক তাকে আক্রান্ত হতে হচ্ছে, উলুবেড়িয়াতে মহিলা চিকিৎসক তাকে আক্রান্ত হতে হচ্ছে। তাহলে মেয়েরা কি প্রথম কথা চিকিৎসক হবেন না? তারা কি গ্রামীণ অঞ্চলে তাদের কাজ করবেন না? গ্রামীণ মেয়েরা কি আর চিকিৎসা পাবে না? আমার প্রশ্ন তো সেই জায়গায় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। একটু সঙ্গে থাকতে বলবো আপনাকে, এবং এখান থেকে আমরা একটু দেখে নেব এ বিষয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুমদার তিনি কি বলছেন, এবং পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা তার এ বিষয়ে কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। কাগজে দেখা মাত্র সাথে সাথে আমরা 24 তারিখেই আমরা 24শে অক্টোবর হয়েছিল, আমরা সুমোটো কগনিজেন্স নিয়েছি, সাথে সাথে আমাদের কেস রেজিস্টার হয়েছে এবং আমরা এটা থেকে রিপোর্ট ফ্রম পুলিশ ইমিডিয়েটলি নিয়েছি। আমি যে পুলিশ অফিসার কাছে হ্যাজ বিন অ্যারেস্টেড এবং সমস্ত রিপোর্ট ইনভেস্টিগেশন আমাদের কাছে আছে, মানে নিয়মের দিক থেকে যেগুলো সেগুলো আমরা করেছি। কিন্তু এই যে ঘৃণ্য অপরাধ, এই যে ন্যাক্কারজনক একটা ঘটনা, এটাকে দুঃখ বা হতাশাজনক বললে খুব কম বলা হবে। মানে আমাদের শরীরের ভিতরে দাঁড়িয়ে দিচ্ছে যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা মেয়েদের সুরক্ষা, মেয়েদের জেন্ডার সেন্সিটিভিটি এগুলো নিয়ে কথা বলি, আর এই রকম ঘটনা যদি প্রতিদিন এখানে ওখানে দেখা যায়, এর শেষ কোথায় কিভাবে করতে হবে? ঘটনা তো নিন্দনীয় অবশ্যই। ওই যে পুলিশের এগেনস্টে হয়েছে, পুলিশ তো নট অ্যাবাভ দি ল অফ দি ল্যান্ড, পুলিশের বিরুদ্ধে মামলা হবে, অ্যারেস্ট হবে, যা হয়েছে ওখানে যেটা হয়েছে প্রমাণ হয়ে গেলে হবে। যেটা লিখে দিয়ে গেছেন একজন মহিলা ডাক্তার, এটা তো মানে ডিনাই করার বা কোনো কারণ নেই, ডিসবিলিভ করার কোনো প্রশ্ন নেই। এখন দেখা যাক, যদি যারা করেছেন খুবই তো অন্যায় করেছেন, কাস্টডি যিনি রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, যার উপর নির্ভর করে আছেন ডাক্তার, নার্স, এনাদের কথা বললেই আমাদের সেই লেডি উইথ দি ল্যাম্পের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা মনে পড়ে, যার জন্য ওদেরকে সিস্টার বলা হয়, ডাক্তারদের ম্যাডাম বলা হয়। এখন মহিলাদের দেখলেই যদি এখন এই ধরনের পুলিশের লোকেরা যদি প্রোটেকশন না দিতে গিয়ে নিজেরা যদি ইনভলভ হয়ে যায়, অত্যাচারিত তো হয়েছেন, মহিলার তো মানসিক কষ্ট তো হয়েছে, যার জন্য উনি তো সুইসাইড করেছেন। সুইসাইড মানুষ কখন করে নিজের জীবন, তা ডিসবিলিভ করার কোনো কারণ নেই। দেখা যাক, তদন্ত হবে, অ্যারেস্ট হবে। অবশ্যই তদন্তে কি কি তথ্য উঠে আসে সেদিকে তো আমাদের নজর থাকবেই। আমি শাশ্বতীদের কাছেই যাব। শাশ্বতীদি, একদিকে আমরা জানি ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সাব ইন্সপেক্টরের পাশাপাশি সংসদের নাম উল্লেখ রয়েছে। এখান থেকে আমার প্রশ্ন, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতায় যারা রয়েছেন তারা তাদের ক্ষমতার প্রয়োগ একজন নারীর ওপর করছেন, এতটাই দম্ভ? না দেখুন, ক্ষমতার দম্ভের থেকে ক্ষমতার প্রয়োগটা, দম্ভ তো তার মনের মধ্যে থাকে, ক্ষমতার প্রয়োগটা যে তাকে আমি বাধ্য করব মিথ্যে সার্টিফিকেট লিখতে, তাকে আমি বাধ্য করব এই ধরনের অন্যায় কাজগুলোকে চাপা দিতে। আমার সেই বাধ্যতার জায়গাটাতে প্রশ্ন যে কেন তার কোনোভাবে চাকরি ছেড়ে দিয়ে অন্যত্র আসার উপায় ছিল না, তার কি অন্য কোনো অসুবিধার জায়গা তৈরি হয়েছিল? ফলে রাষ্ট্র তো সবসময় এরকম অন্যায় করবে। এই যে আরজি করের যে ঘটনা ঘটেছিল, সেখানেও তো সন্দেহ করা হয় মেয়েটি কোনো একটা ওষুধ সংক্রান্ত বা মৃতদেহ সংক্রান্ত কোনো একটি চক্র ধরে ফেলেছিল এবং তাই জন্য তাকে এইভাবে নিহত হতে হয়েছিল। তো যেখানেই এই ধরনের ক্ষমতার তলায় থাকছে, ক্ষমতার সিঁড়ির তলার দিকে যারা থাকছে, উপরের দিকে যারা থাকছে, তারা ক্ষমতার অপব্যবহার করছে,
দম্ভ কি দম্ভ নয় সেটা আমার প্রশ্ন নয়, অপব্যবহারটা এবং তার অপপ্রয়োগটা আমার প্রশ্ন। সেখানে সেই সাংসদকেও তদন্তের আওতায় কেন আনা হবে না? তার যদি কোনো সাংবিধানিক সুরক্ষা থাকে সেইটা পেরিয়ে কেন তাকে আনা হবে না? এবং এই মেয়েটির মোবাইল ফোন বা ইত্যাদি সমস্ত কিছু সার্চ করে নিশ্চয়ই তার সেই ফোনের ট্রেস গুলো পাওয়া যাবে, কল রেকর্ডস পাওয়া যাবে। সেখান থেকে কেন সাংসদকেও পুরো ব্যাপারটার মধ্যে দোষী সাব্যস্ত করা হবে না? কারণ পুলিশরা তো সাংসদও যখন মাথার উপরে এই ধরনের একটা আশ্রয় থাকে, এই মেয়েটিকে হুমকি দেখার সাহস দেখায়, তাহলে পুলিশরাও তো সাহস দেখিয়েছে। এবং আত্মীয় কি অনাত্মীয় সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে এই মেয়েটিকে একাধিক ক্রমে নির্যাতন করা হয়েছে, শারীরিক, মানসিক এবং প্রফেশনালি পেশাগতভাবে তাকে পেশাগতভাবে মিথ্যে সার্টিফিকেট দিতে বাধ্য করা হয়েছে। সেখানে সে প্রতিবাদ করেছে বিভিন্ন সময়, তার প্রতিবাদটা গুরুত্ব পায়নি, তার ফলে হতাশ হয়ে মেয়েটি আত্মহত্যা করেছে। যেটা আমি বললাম যে আমার কাছে খুব খারাপ লাগার জায়গা, কেন একজন চিকিৎসক আত্মহত্যা করেন, কেন চাকরি ছেড়ে এসে তার কাছে যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে এসে অন্যত্র গিয়ে সেখানে তিনি তদন্তের দাবি করতে পারেন না। হয়তো তার সুরক্ষার ভয় ছিল, হয়তো তাকে ভয় দেখানো হয়েছিল যে এখান থেকে বেরোলেই তোমাকে মেরে ফেলা হবে, তোমার পরিবারের লোকদের মেরে ফেলা হবে। এইরকম যদি পুলিশ ইনভলভ থাকে তাহলে তো সেই মেয়েকে একটা এই ধরনের অত্যাচার করা, এই ধরনের হুমকি দেওয়া খুব সহজ। তোমার প্রিয়জনকে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হবে, আমাদের এখানেও তো তাই হয়। এটা তো সারা সমস্যা হচ্ছে যে এটা আজকে পুনাতে একজন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের একমাত্র রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে তিনি কাজ করছিলেন এবং তিনি কিন্তু অভিযোগ এনেছেন তার বাড়িওয়ালার বিরুদ্ধেও, অর্থাৎ বাড়িওয়ালাও কিন্তু তাকে নানান ভাবে হেনস্থা করেছে। সেটা যৌন হেনস্থা কিনা আমি জানি না, সেটা তদন্তে আরো বেরোবে। ফলে এই যে হেনস্থার জায়গাটা তৈরি হচ্ছে, এইটা কেন হবে? মেয়েরা কি গ্রামে চিকিৎসা দিতে যাবে না? তাহলে কি আমরা মেয়েদেরকে বলবো না তোমরা খালি শহরেও থাকো? সেটাও তো আমরা করতে পারছি না আরজি করের ঘটনার পর। আরজি কর তো শহরের কেন্দ্রে, তারপরেও তো এই মেয়েটির এই ঘটনা ঘটতে পারে। তাহলে সেই জায়গাটা আমাদের দেখতে হবে যে কি করে এই ব্যাপারটাকে আমরা আটকাতে পারি, যাতে মেয়েরা চিকিৎসক হন, তারা নির্ভয়ে গ্রামীণ হাসপাতালগুলোতে একলা থেকেও তারা স্বাস্থ্য পরিষেবা দিতে পারেন। কারণ যেটা আমি বলেছি, মেয়েরা থাকলে মেয়েরা কিন্তু অনেক স্বচ্ছন্দে নারী চিকিৎসকের সামনে তাদের সুবিধাগুলো বলে, তারা অনেক বেশি চিকিৎসকের কাছে আসে। ফলে সেই জায়গাটা, মেয়েদের চিকিৎসার জায়গাটা দিকে নজর রেখেই কিন্তু নারী চিকিৎসক, নারী স্বাস্থ্যকর্মী গ্রামীণ অঞ্চলে তাদের বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা দরকার বলে অবিলম্বে দরকার। এবং ন্যাশনাল মেডিকেল মিশন এই নিয়ে নানান রকম বড় বড় কথা বলতে, শাশ্বতী একটু সঙ্গে থাকতে বলবো। এবং এই ধরনের ঘটনার পর মহিলারা এই বিষয়ে ঠিক কি ভাবছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তারা কি বলছেন তা তো আপনাদের শোনাবোই। পাশাপাশি এই যে আত্মঘাতী মহিলা চিকিৎসকের ভাই, তার কি প্রতিক্রিয়া শুনুন। বলবো, সমাজের তো এখন এরকমই অবস্থা হয়ে গেছে, যেখানেই যাচ্ছেন মেয়েদের তো সুরক্ষার কোনো জায়গা নেই, জায়গাতেই এখন মেয়েরা অসুরক্ষিত, জায়গাতেই একই অবস্থা। শাস্তি তো অবভিয়াসলি হওয়া উচিত। আমার মনে হয় যে আমাদের এখন বিএনএস যেটা করেছে রিসেন্ট, আমাদের ক্যাপিটাল যে পানিশমেন্টটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মনে হয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। শুধুমাত্র উড়িষ্যা, মহারাষ্ট্র কেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো অবস্থা খুবই খারাপ। আই এম এ অ্যাডভোকেট অ্যান্ড আই এম অলসো মানে সে মহিলা হয়ে আমি বলতে চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সেফটি নেই, পুরো ইন্ডিয়াতেও সেফটিটা এখন সেফটি ইজ ভেরি কনসার্নিং ব্যাপার। ওটা আমাদের নিজের উপর এখন এমন হয়ে গেছে, নিজের সেফটি নিজেই দেখো তুমি, মেয়েরা বাইরে যাবে না, দ্যাট ইজ নট পসিবল। আমরা চাইছি যে আউটলোড, যে আমরা অনেক প্রোগ্রেসিভ হয়ে গেছি, বাট জেনারেলি মেল ডমিনেটেড সোসাইটি হয়ে আমাদেরকেই গেট টুগেদার করতে, নিজের প্রোটেকশন নিজেই করতে হবে। নাও সেফটি যেমন ক্যারাটে শেখা হয়েছে, দ্যাট ইজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাদেরকে ছোটো থেকেই যেমন আমরা নলেজ দিচ্ছি যে তুমি গুড টাচ ব্যাড টাচ, অমনি সেলফ প্রোটেকশন করা ছাড়া उपाय नहीं। पिछले साल में उसको पुलिस और राजनीतिक प्रेशर बहुत बढ़ रहा था, उसका गलत पोस्टमार्टम रिपोर्ट बनाने के लिए उस पर प्रेशर डाला जा रहा था। उसने वैसा शिकायत करने के लिए लेटर लिखे थे SPD और SP को, लेकिन उन्होंने कुछ भी उस पर ये नहीं किया।
कार्यवाही कुछ भी किए नहीं और कुछ भी बोलना, अपशब्द बोलना और पेशेंट को हॉस्पिटल में ना लाते हुए भी फिट अनफिट रिपोर्ट देना, ऐसा उस पर प्रेशर बना रहे थे पुलिस को। आप क्या मांगेंगे? बस हमारी इतनी ये है कि हमारे बहन को न्याय मिलना चाहिए। শাশ্বতীদি, সমাজ সার্বিকভাবে এগিয়েছে, এগোচ্ছে, খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু মহারাষ্ট্রের পুনের এই ঘটনায় আরও বেশি পরিমাণে কি প্রশ্ন উঠে আসছে না? আমরা মানসিকভাবে এগিয়েছি, শিক্ষায় এগিয়েছি, কিন্তু কোথাও যেন মহিলাদের প্রতি আমাদের নজর আজ অন্যরকম রয়ে গেছে একাংশের। সেটা তো খুব দুর্ভাগ্যের বিষয়, কারণ মেয়েরাও যে আজকে সমান কাজের ক্ষেত্রে সমান হতে পারেন, সমকক্ষ হতে পারে, সেটা তো ধরে নেওয়া হচ্ছে না। ফলে যে কারণে আমি বারবার বলছি, মেয়েরা যেখানে গ্রামীণ জায়গায় চিকিৎসা দিতে যাচ্ছেন, স্বাস্থ্যকর্মী বলুন, চিকিৎসক বলুন, তাদের যথোপযুক্ত সুরক্ষা কি করে সুনিশ্চিত করা যায়। কারণ যেটা আমি বারবার বলছি, মেয়েরা যদি চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী হিসাবে থাকেন, তাহলে কিন্তু অনেক বেশি মেয়ে আসেন চিকিৎসা নিতে, তার কারণ তারা অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করেন। কাজে আমরা তো বৃহত্তর নারী সমাজের স্বাস্থ্যের দিকে তাকিয়ে নারী স্বাস্থ্যকর্মী, নারী চিকিৎসক, এদের গ্রামীণ অঞ্চলে সুরক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা করা দরকার বলে আমার মনে হয়। এবং ন্যাশনাল মেডিকেল মিশন তার অনেকগুলো গাইডলাইন স্থির করেছে। সেই গাইডলাইন গুলো কবে কার্যকর হবে, আমাদের রাজ্যেও বলুন, অন্য রাজ্যেও বলুন, আমরা সেদিকে তাকিয়ে বসে আছি। কারণ একটা মেয়ে বলবে না গ্রামীণ জায়গায় চিকিৎসা করতে যাব না, আমরা তখন তাকে দোয়া দেবো, বলবো যে তুমি পড়াশোনা যখন করেছো এই কথা তো বলোনি। কিন্তু সত্যিকারের যদি তার গ্রামীণ অঞ্চলে সুরক্ষা না থাকে, তাহলে সে কাজ করতে যাবে কি করে? তাকে তো কাজ করতে যাওয়ার জন্য, মনের শান্তিতে কাজ করার জন্য, তার বিশেষ করে চিকিৎসকের ক্ষেত্রে যাতে তার ডায়াগনোসিসের ক্ষেত্রে কোনো ভুল না হয়, সেখানে তো তাকে আরো বেশি করে সুরক্ষা দেওয়াটা প্রয়োজন বলে আমার মনে হয়। এবং এটাই আমার শেষ কথা, যে চিকিৎসক বা এই ধরনের অন্য যারা মাঠে ঘাটে কাজ করছে, যে মেয়েরা ইঞ্জিনিয়ার হতে পারেন, অন্যান্য বিভিন্ন ধরনের মেয়ে বিভিন্ন ধরনের কাজ করছেন, তাদের সুরক্ষার ব্যবস্থা রাষ্ট্র কিভাবে করতে পারে এবং তাদের যাতে অপব্যবহার না করা হয়, তাদের সঙ্গে যাতে এইরকম ভাবে মিথ্যে সার্টিফিকেট লিখিয়ে নেওয়ার মতো তার সইটার যেহেতু দাম আছে, সেই ব্যাপারগুলো কি করে আটকানো যায়, সেইগুলো কিন্তু রাজনীতিকদের দেখতে হবে এবং রাজনীতিকদেরই কিন্তু সেইটাকে প্রয়োগের জায়গাটা ধন্যবাদ শাশ্বতীদি। পুরো বিষয় আপনার এই বক্তব্যগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। শাহানা, আমরা এই বিষয়ে আলোচনা অবশ্যই করে শেষ করব, কিন্তু তারই সঙ্গে একটুখানি মহারাষ্ট্রের রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া, মন্ত্রীদের প্রতিক্রিয়া উঠে আসছে, আমরা দেখিয়ে দেবো। महाराष्ट्र के सतारा से जो घटना सामने आई है हृदय विदारक है। एक सवाल भी मन में उठता है कि हमारे राज्य को क्या हो गया है, क्या हम जंगल राज की तरफ बढ़ते जा रहे हैं? अब तक जिम्मेदारी रही है कि पुलिस हमारी सुरक्षा करती है, अब रक्षक अगर भक्षक बन जाए तो हम कहाँ जाएं? इसकी पूरी डिटेल जांच होगी, फोरेंसिक जांच होगी, सारी टेस्ट होंगे, और क्योंकि इसमें मीडिया ट्रायल नहीं करना चाहिए, ऐसे मुझे लगता है। मैं यही कहूँगी कि उस बच्ची को न्याय मिलना चाहिए। एक बच्ची के साथ अगर एक पढ़ी लिखी डॉक्टर जो कितने लोगों की जिंदगी देने का काम करती है, उनके साथ ऐसा होता है तो ये बहुत ही अस्वस्थ करने वाली बात है। मुझे রক্ষকে যদি ভক্ষক হয়ে যান তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়, এই প্রশ্ন রেখে 0 আওয়ার শেষ করছি। তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে। খবরের পরবর্তী আপডেট দেখুন দেবারতির সঙ্গে।